স্বাগতম সবাইকে। আজকে আমরা শিখব ক্যাম্পেইন মেজারমেন্ট জার্গন নিয়ে। সো আগের ভিডিওতে আমরা মার্কেটিং রিলেটেড কিছু জার্গন শিখেছি। এখন ক্যাম্পেইন মেজারমেন্টের কিছু জার্গন আমরা দেখব, যেগুলো সচরাচর ডিজিটাল মার্কেটিংয়ে বিভিন্ন জায়গায় ইউজ হয়। এগুলো অর্গানিক প্রমোশন করেন বা ডিজিটাল প্রমোশন করেন, অ্যাড চালান, সব জায়গায় এরকম ক্যাম্পেইন মেজারমেন্টে বিভিন্ন জার্গন ইউজ করা হয়। তো চলুন দেখে আসি। প্রথমেই হচ্ছে রিচ। তো রিচ বেসিক্যালি হচ্ছে আপনার যে অ্যাডটা অথবা আপনার যে পোস্টটা সেটা অর্গানিক্যালি হোক বা পেইড ওয়েতে হোক কয়জনের কাছে পৌঁছাচ্ছে। অর্থাৎ নাম্বার অফ যত পিপলের কাছে পৌঁছাবে সেটা হচ্ছে রিচ। আর ইমপ্রেশন হচ্ছে কতবার দেখা হচ্ছে। তো কেউ যদি একটা অ্যাড বা একটা পোস্ট যদি ৩ বার দেখে, তখন রিচ হচ্ছে কিন্তু ১, ইমপ্রেশন হচ্ছে কিন্তু ৩। অর্থাৎ সবসময় ইমপ্রেশনের নাম্বারটা বড় হবে, রিচের নাম্বারটা ছোট হবে। সো আপনার যদি কোনো একটা অ্যাড বা কোনো একটা পোস্ট যদি ১০০ জন মানুষ ১৩০ বার দেখে, তার মানে হচ্ছে রিচ হচ্ছে ১০০ আর ইমপ্রেশন হচ্ছে ১৩০, অর্থাৎ ১৩০ বার সেটা দেখা হয়েছে। আর এনগেজমেন্ট হয়েছে এই যে ১০০ জন দেখেছে, সেই ১০০ জন এখানে যদি কোনো লাইক, কমেন্ট, শেয়ার বা হচ্ছে একটা পোস্ট মানে যদি অন্য কাউকে দেখায় বা কোনো এখানে যদি কোনো রিঅ্যাকশন দেয়, সেটা হচ্ছে বেসিক্যালি এনগেজমেন্ট। তো এনগেজমেন্ট নরমালি আরও কম হয়। সো দেখা যাচ্ছে এই যে ১০০ জনের কাছে পৌঁছাচ্ছে, সো দেখা যাবে যে হয়তো ১০ জন বা ২০ জন বা ৩০ জন ওই পোস্টে এনগেজমেন্ট করেছে। সো এনগেজমেন্ট রেটটা যত বড় হবে, তার মানে হচ্ছে আপনার পোস্টটা তত বেশি সাকসেসফুল। এরপর আসে ভিডিও ভিউ কাউন্ট। এটাও খুব সহজ, যে একটা ভিডিও কতবার দেখা হচ্ছে সেটা বেসিক্যালি ভিডিও কাউন্ট। সো আমরা যখন ইউটিউবে বা ফেসবুকে নিচের বা ডান কোণায় দেখি যে এটা ৩০,০০০ বার হোক, ১০,০০০ বার হোক, ৫ বার হোক বা ৫০ বার হোক যে দেখা হচ্ছে, এটাই বেসিক্যালি ভিডিও ভিউ কাউন্ট। আর প্লে রেট হচ্ছে আপনার যে পোস্টটা বা যে মানে পেইড পোস্ট হোক বা অর্গানিক পোস্ট হোক, সেটা হয়তো ওই যে ১০০ জনের কাছে পৌঁছিয়েছে রিচ, তার মধ্যে যদি ৩০ জন অ্যাডটা দেখে, তার মানে হচ্ছে আপনার প্লে রেট হচ্ছে 30%। অর্থাৎ রিচ যতজনের কাছে হবে, মানে এর মধ্যে যতজন হচ্ছে এটা প্লে করেছে, ওইটাই বেসিক্যালি হচ্ছে প্লে রেটটা। এরপর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মানে ডিজিটাল মার্কেটিংয়ে খুবই দরকারি, সিপিএম। তো সিপিএম বেসিক্যালি কস্ট পার মিল, অর্থাৎ এখানে কস্ট পার 1000। সো আপনারা এখানে বলতে পারেন যে এখানে 1000 এর জায়গায় টি ইউজ না হয়ে এম ইউজ করা হলো কেন? এটা বেসিক্যালি মিলেনিয়াম, যেটা আমরা ফ্রেঞ্চ শব্দ জানি, সেই মিলেনিয়াম থেকে হচ্ছে কস্ট পার মিলে এটা আসছে। অর্থাৎ এখানে প্রতি ১০০০ জনে কাছে পৌঁছানোর জন্য আপনার কত খরচ হয়েছে সেটা হচ্ছে সিপিএম। এটা আপনার একটু উল্টো দিকেও চিন্তা করতে পারেন, যে আপনাকে যখন Google AdSense থেকে যখন আপনি টাকা ইনকাম করেন, তখন বেসিক্যালি ওখানেও আপনি সিপিএম রেট হচ্ছে হয়তো জানতে চাইতে পারেন। অর্থাৎ আপনার যে প্ল্যাটফর্মে যে কোনো একটা অ্যাড যদি ১০০০ বার দেখা হয়, তখন আপনি যত টাকা পাবেন বা যত ডলার পাবেন, সেটাই বেসিক্যালি সিপিএম রেট। নরমালি দেখা যায় যে হচ্ছে আপনার ১০০০ জন দেখার কারণে আপনি হচ্ছে $১ পেলেন, অর্থাৎ আপনার সিপিএম রেট হচ্ছে $১। এরপরে সিপিসি বেসিক্যালি হচ্ছে কস্ট পার ক্লিক। আপনি যদি কোনো একটা অ্যাড দেন, সেটা যদি কথার কথা হচ্ছে ১০ বার ক্লিক হলো এবং ১০ বার ক্লিক হওয়ার কারণে আপনার $২ কাটলো। সো একটা ক্লিক হওয়ার জন্য যত ডলার কাটবে, সেটা বেসিক্যালি হচ্ছে কস্ট পার ক্লিক। সো আপনার যে একটু আগে যেটা বলছিলাম, যদি ১০ টা ক্লিক হওয়ার জন্য যদি $২০ কাটে, অর্থাৎ আপনার কস্ট পার ক্লিক হচ্ছে তখন কিন্তু $২। সো আপনার হচ্ছে কস্ট পার ক্লিক যত কম হবে, আপনার যে অ্যাডটা সেটা তত বেশি সাকসেসফুল হবে। এরপর আসে কস্ট পার অ্যাকশন। সো কস্ট পার অ্যাকশনটা কি? আপনার অ্যাডে শুধু ক্লিক করলে হবে না। ওখানে যদি কথার কথা আপনি যদি কাউকে কোনো একটা অ্যাপ ইনস্টল করার জন্য যদি বলেন, অথবা কোনো নিউজলেটার সাবস্ক্রাইব করার জন্য বলেন, অথবা কোনো একটা টিকিট বুকিংয়ের কথা যদি বলেন, অর্থাৎ সে অ্যাডটা দেখা, তারপর হচ্ছে ক্লিক করে এবং এরপরে কোনো একটা অ্যাকশন। সো এই অ্যাকশন নেওয়ার জন্য যে কস্টটা, সেটা বেসিক্যালি সিপিএ। সো এখানে একটু যেটা আমি যদি বুঝাই, নরমালি কস্ট পার সিপিএম যেটা, সেটা সবচেয়ে কম হয়। এরপরে যেটা কস্ট পার ক্লিক, সেটা আরেকটু বেশি হয়, এবং যেটা কস্ট পার অ্যাকশন, সেটা কিন্তু আরও অনেক বেশি হয়। সো আপনার অ্যাডটা যদি ১০০০ জন মানুষের কাছে পৌঁছাতে যদি হচ্ছে ওই যে $২০ লাগে, তখন আপনার একটা সিপিএম রেট হবে। এবং আপনি যেটা বলছিলাম, এই যে ১০০০ জন মানুষের মধ্যে যদি আপনি যদি সিপিসি মডেলে যদি কোনো একটা অ্যাড ক্যাম্পেইন চালাতে চান, তখন আপনি যদি সিপিসি মডেল ঠিক করে দেন, অর্থাৎ আপনার যদি কোনো একটা অ্যাড ১০ জন হচ্ছে ক্লিক করার জন্য $২০ লাগলো, তখন বেসিক্যালি হচ্ছে আপনার সিপিসি রেট হচ্ছে $২ করে। এবং সিপিএটা হচ্ছে এরকম, যে আপনার কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য, অর্থাৎ এরকম যদি হয় যে আপনি একটা ক্যাম্পেইন চালালেন, যে ওখানে একটা অ্যাপ ইনস্টল করা লাগবে, তখন হচ্ছে আপনার শুধুমাত্র টাকা কাটবে। সো তখন যদি Google বা Facebook এরকম করে সিপিএ কোনো ক্যাম্পেইন চালালো, সো এরপর যদি আপনার যদি দেখেন যে আপনি অ্যাপ ৫ বার ইনস্টল হয়েছে, সেজন্য আপনার $২০ কেটেছে, অর্থাৎ আপনার তখন সিপিএটা হচ্ছে $৪ করে। সো এভাবে সিপিএম, সিপিসি এবং সিপিএ এইগুলা হচ্ছে এখানে হিসেবে আনা হয়।
এরপর হচ্ছে সিপিভি। সিপিভি বেসিক্যালি এটা রিলেভেন্টের নতুন টার্ম। এটা হচ্ছে কস্ট পার ভিউ, অর্থাৎ আপনার যে যদি কোনো ভিডিও অ্যাড চালান, সেটা ইউটিউবে ভিডিও অ্যাড হতে পারে বা ফেসবুক ভিডিও অ্যাড হতে পারে, সেখানে প্রতিটা ভিউ হওয়ার জন্য কত কস্ট গিয়েছে সেটা বেসিক্যালি সিপিভি। এরপর আসে সিটিআর। সিটিআর বেসিক্যালি ক্লিক থ্রু রেট, এখান থেকে সিটিআরটা এসেছে। অর্থাৎ আপনার 100 জন মানুষের যখন পৌঁছাবে তার মধ্যে কতজন ক্লিক করেছে, এটা বেসিক্যালি সিটিআর বা ক্লিক থ্রু রেটটা। এখানে বেসিক্যালি পার্সেন্টেজটা এখানে আসে। এখানে কস্ট যেটা এখানে রিলেভেন্ট কস্ট, এটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক, আর সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেটটা, যে কত পার্সেন্ট মানুষ হচ্ছে আপনার অ্যাডটাতে ক্লিক করেছে, সে পার্সেন্টেজটা যতজন কাছে ইমপ্রেশন হয়েছে, অর্থাৎ 1000 জনের কাছে পৌঁছাচ্ছে, তার মধ্যে যদি 100 জন যদি আপনার অ্যাডে যদি ক্লিক করে, অর্থাৎ আপনার সিটিআর এটা 10%। নর্মালি এত হায়ার সিটিআর রেট হয় না। নর্মালি যদি আপনি 4% বা 5% যদি সিটিআর রেট পান, তো এটা মোটামুটি একটা ডিসেন্ট ক্যাম্পেইন হিসেবে আপনি চিন্তা করতে পারেন। এরপর আসে পিপিসি। পিপিসি মানে হচ্ছে পে পার ক্লিক, অর্থাৎ আপনার অ্যাডভার্টাইজাররা মানে একটা ফি হচ্ছে পে করবে মানে একটা অ্যাড ক্লিক হওয়ার জন্য। সো এটাই বেসিক্যালি পিপিসি ক্যাম্পেইন। তো এখানে হচ্ছে যেটা আমরা মানে যদি আমরা কখনো সার্চ অ্যাড চালাই অথবা কোনো ডিসপ্লে অ্যাড চালাই, অর্থাৎ তখন হচ্ছে আপনার অ্যাডে ক্লিক হলে আপনি হচ্ছে তখন অ্যাডভার্টাইজারকে হচ্ছে টাকা দিবেন। তো এটাই বেসিক্যালি হচ্ছে পিপিসি মডেল বলে। এরপর হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। এটা একটু ইজি, নাম শুনে বুঝছেন। অর্থাৎ আপনার একজন কাস্টমার অ্যাকুইজিশন করার জন্য কত খরচ লাগছে, সেটা বেসিক্যালি কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। সো কাস্টমারটাকে অনেকভাবে হচ্ছে এখানে সংজ্ঞায়িত করে, যে অনেকে চিন্তা করে হচ্ছে আমার এখানে যদি এসে কেউ ই কমার্স সাইটে এসে যদি কোনো একটা কেউ পারচেজ করে, সেটাকে বেসিক্যালি অনেকে কাস্টমার ধরে। সো আপনি ধরেন কথার কথা একটা ক্যাম্পেইন চালালেন হচ্ছে $100, ওখানে হচ্ছে ওটা দেখে হয়তো 20,000 মানুষ হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকলো। তার মানে ওখানে ওয়েবসাইটে ঢোকার পরে হয়তো 200 জন হচ্ছে কোনো একটা জিনিস কিনলো। সো ওই যে আপনি $100 খরচ করেছেন এখানের জন্য, যে $200 যে এখানে যে 200 জন যে আপনার ওখান থেকে কিছু কিনেছে, অর্থাৎ আপনার পার এখানে এই যে মানে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট হচ্ছে $0.5। সো এভাবে একেকটা বিজনেস একেকভাবে এই কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা ক্যালকুলেট করে। তো এটাকে অনেকে আবার সিএসি মডেলও বলে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। তো এইভাবে কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা এখান থেকে আপনি মেজার করতে পারবেন। এরপর আসে ফ্রিকোয়েন্সি। আপনার অ্যাডটা কতবার দেখা হচ্ছে, একজন মানুষ কতবার দেখছে, সেটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি। তো এটা ফ্রিকোয়েন্সি, এটা খুব ইজি। এটা বেসিক্যালি হচ্ছে আপনার ইমপ্রেশন ডিভাইড বাই যদি আপনি রিচ করেন, তখন আসলে ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন। একটু আগে যেটা বলছিলাম, আপনার যদি 100 জন যে লোক আপনার কাছে রিচ হলো, তারা যদি 130 বার অ্যাডটা দেখে, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.3। সো 130 ডিভাইড বাই 100, সো 1.3। সো এইভাবে কিন্তু ফ্রিকোয়েন্সিটা মেনটেন এখানে ক্যালকুলেট করা হয়। এরপর হচ্ছে কনভার্সন। কনভার্সন টার্মটা ইউজ করা হয় হচ্ছে যদি কোনো ইনস্টল অথবা কোনো এখানে কোনো সাবস্ক্রিপশান অথবা কোনো হচ্ছে ডিরেক্ট হচ্ছে বুকিং, এরকম যদি কোনো একটা কনভার্সন হয়, অর্থাৎ আপনি একটা কাস্টমারকে আপনি কনভার্ট করতে পেরেছেন আপনার পেইড কাস্টমার হিসেবে, সেটাকে বেসিক্যালি কনভার্সন বলে। আর কনভার্সন রেটটা বেসিক্যালি হচ্ছে আপনি এই যে 1000 মানুষকে রিচ করেছেন বা 100 মানুষকে রিচ করেছেন, তার কত পার্সেন্ট মানুষকে আপনি কনভার্ট করতে পেরেছেন। সো এটাই বেসিক্যালি কনভার্সন রেট। সো নর্মালি কনভার্সন রেটটাও খুব ছোটো হয়, এরকম আপনি 2-3% বা 1% কনভার্সন রেট পেতে পারেন। সো এইভাবে আসলে কনভার্সন রেটটা হিসাব করা হয়। এরপর হচ্ছে আরওআই। আরওআই স্ট্যান্ডস ফর রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি কত টাকা খরচ করেছেন অ্যাড স্পেন্ডিং অথবা টোটাল ক্যাম্পেইনে, ওখান থেকে আপনি কী রিটার্ন পেয়েছেন, কত টাকার হচ্ছে সেলস পেয়েছেন। তো আপনার টোটাল সেলসের যে নাম্বারটা, সেটাকে যদি আপনি ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করেন, তখন আপনি এই আরওআই নাম্বারটা হচ্ছে পেতে পাবেন। সো বেসিক্যালি হচ্ছে আপনি কত টাকা ইনভেস্ট করে কত টাকা হচ্ছে রিটার্ন পেয়েছেন, সেটা বেসিক্যালি এখানে আরওআই হচ্ছে মেজার করে। সো আরওএএস, এটাও বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং একটু নতুন টার্ম। এটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। এখানে হচ্ছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্টের মধ্যে আসলে অনেক কিছু আসতে পারে। যেমন হচ্ছে আপনি একটা গ্রাফিক ডিজাইনার রাখতে পারেন, আপনি একটা ডিজিটাল মার্কেটিংয়ে রাখতে পারেন, আপনি অ্যাডের ডিরেক্ট স্পেন্ডিং করতে পারেন, আপনি কোয়েরি ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা লোক রাখতে পারেন, ক্যাম্পেইন ম্যানেজমেন্টের জন্য আলাদা লোক অর্থাৎ টোটাল ইনভেস্টমেন্ট করে কত টাকা রিটার্ন পেয়েছেন, সেটা বেসিক্যালি আরওআই। এবং কিন্তু আরওএএস যেটা, এটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। অর্থাৎ আপনি শুধু অ্যাডটা স্পেন্ড করে ওখান থেকে কত টাকা হচ্ছে রিটার্ন পেয়েছেন। অর্থাৎ আপনি যদি কথার কথা 10,000 টাকার কোনো অ্যাড ক্যাম্পেইন চালান, সাপোজ আপনার একটা জুয়েলারি শপ আছে, ওখানের জন্য আপনি 10,000 টাকার অ্যাড ক্যাম্পেইন চালিয়েছেন। আপনার এই অ্যাড ক্যাম্পেইন পার্টিকুলার ওই অ্যাড ক্যাম্পেইন থেকে আপনি সাপোজ 50,000 টাকা সেল পেয়েছেন। সো এটাই বেসিক্যালি এখন এখানে রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং তখন আসলে 5 টাইমস। সো এভাবে রিটার্ন অন অ্যাড স্পেন্ডিংটা মেজার করা হয়। এরপর আসে সিপিআর। সিপিআর বেসিক্যালি হচ্ছে কস্ট পার রেভিনিউ। এটাও কাছাকাছি আপনার রেভিনিউ যেটা পাচ্ছেন, সেটার জন্য কত টাকা খরচ হচ্ছে আপনার।
মানে পার রেভিনিউর জন্য, অর্থাৎ হয়তো ৳১০০ রেভিনিউর জন্য আপনার কত টাকা খরচ করতে হয়েছে সেটা হয়তো সিপিআই। তো একটু এটা বেসিক্যালি হচ্ছে ROAS এর সাথে কাছাকাছি রিলেটেড। সো আপনার এখানে রেভিনিউ পাওয়ার জন্য কত টাকা খরচ হয়েছে সেটা সিপিআই। এখন এখানে যে কস্ট, এটা যে শুধুমাত্র অ্যাডভার্টাইজিং কস্ট হতে হবে তাও নাও হতে পারে। এটা অন্যান্য যেসব কস্ট এখানে রিলেভেন্ট আছে সেগুলো হচ্ছে এখানে ক্যালকুলেশন আসতে পারে। এরপর হচ্ছে সিটিএ। সিটিএ বেসিক্যালি কল টু অ্যাকশন। সো সিটিএ কল টু অ্যাকশনটা বাটন, এখানে নরমালি বিভিন্ন বাটন আকারে এরকম সিটিএ বাটনটা থাকে, অথবা কোনো একটা কল টু অ্যাকশন নিতে বলা হয়। অর্থাৎ আপনার কোনো অ্যাডের মধ্যে আপনি ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন, এখানে হচ্ছে এরকম বিভিন্ন হচ্ছে বাটন থাকে, অথবা সাইন ইন করুন, সাইন আপ করুন, আজই বুকিং করুন, এই টাইপের বিভিন্ন কল টু অ্যাকশন। অর্থাৎ আপনাকে একটা অ্যাকশন নেওয়ার জন্য হচ্ছে আপনি আপনার কনজিউমারকে হচ্ছে একটা কল করছেন। অর্থাৎ এখানে হচ্ছে কল বলতে এটা বেসিক্যালি ফোন কল বা এরকম কিছু না, মানে একটা তাকে জিজ্ঞেস করছেন বা তাকে হচ্ছে জানাচ্ছেন যে আমাদের এখানে একটা অ্যাকশন নিন, সাইন আপ করুন বা সাইন ইন করুন, ফ্রি সাবস্ক্রাইব করুন, অথবা হচ্ছে মানে এখানে একটা ফর্ম পূরণ করুন, এরকম বিভিন্ন একটা কল টু অ্যাকশন আপনি হচ্ছে তাদেরকে জানাচ্ছেন। তো এটাই বেসিক্যালি সিটিএ। এরপরে এবি টেস্ট। এবি টেস্টও ক্যাম্পেইন মেজারমেন্টে ইউজ হয়। এটা বেসিক্যালি এবি টেস্টটা এরকম যে আপনি যদি কোনো একটা ক্যাম্পেইন চালাচ্ছেন, সাপোজ সেই ক্যাম্পেইনটার হেডলাইন কী দেবেন বা ক্যাপশন কী দেবেন আপনি একটু কনফিউজ। তো তখন আপনি যেটা করতে পারেন, এবি টেস্ট চালাতে পারেন এভাবে, আপনি হচ্ছে আপনি হচ্ছে ২ টা ক্যাম্পেইনই চালালেন একসাথে। তো ২ টা ক্যাম্পেইন যখন একসাথে চালাবেন তখন কোন ক্যাম্পেইনটা ভালো করছে বা খারাপ করছে এটা বোঝার জন্য এরকম এবি টেস্টিংটা করা হয়। তো এটা এবি টেস্টিংটা কীভাবে কাজ করে, সাপোজ হচ্ছে আপনি ১০০ জন লোকের কাছে হচ্ছে কোনো একটা ইমেল ছাড়বেন। সো আপনি ওখানে টাইটেলটা কী দিবেন বুঝছেন না। তখন আপনি যেটা করবেন, আপনি এবি টেস্টিংয়ের জন্য ২ রকম হচ্ছে টাইটেলটা আপনি দিবেন, এবং এভাবে বলে দিবেন যে প্রথম ২০ জন মানুষের কাছে এই এবি টেস্টিংটা করা হবে, এবং ওখানের মধ্যে যেটা উইনার সেটা হচ্ছে বাকি ৮০ জনের কাছে যাবে। অর্থাৎ ব্যাপারটা এরকম, আপনি ওই যে ২০ জনের কাছে হচ্ছে এবি টেস্টিংটা 50-50% হচ্ছে করছেন, যে অর্থাৎ ১০ জনের কাছে প্রথম হেডলাইনটা যাবে, পরে ১০ জনের কাছে অন্য হেডলাইনটা যাবে। সো এই যে ১০ জনের মধ্যে যদি ২ জন যদি আপনার ইমেলটা খুলে, আর যদি বিতে যদি হয় যে এরকম ১০ জনের মধ্যে ৪ জন খুলছে, তার মানে হচ্ছে কিন্তু বি হচ্ছে উইনার। অর্থাৎ বাকি যে ৮০ জন আছে, সেই ৮০ জনের কাছে বি এর যে হেডলাইনটা সেটা হচ্ছে চলে যাবে। সো এটাই বেসিক্যালি এবি টেস্টিং। এগুলো নিয়ে হচ্ছে আমরা সামনে আরও বিস্তারিত জানবো বিভিন্ন লেসনে। সো বেসিকটা হচ্ছে এরকম যে আপনি এখানে কম্পেয়ার করার জন্য এরকম করে এবি টেস্টিংটা করতে পারেন। এরপর হচ্ছে লিড জেনারেশন। লিড ব্যাপারটা কি? লিড ব্যাপারটা বেসিক্যালি হচ্ছে আপনার যে ওয়েবসাইটে হোক বা আপনার কোনো একটা সার্ভিসে হোক, আপনি যদি লোকজনের কাছ থেকে ফোন নাম্বার, ইমেইল নাম্বার অথবা অন্য কোনো ইনফরমেশন নিতে পারেন, সো অর্থাৎ আপনি যেটা দিয়ে হচ্ছে আপনি একটা সেলসের লিড পাবেন। লিডটা বেসিক্যালি বুঝছেন যে আপনি এভাবে করতে পারেন যে আপনি তাদেরকে পরবর্তীতে হচ্ছে ফোন নাম্বার দিয়ে কল করে হোক, তাদেরকে এসএমএস পাঠিয়ে হোক বা ইমেইলের মাধ্যমে হোক, তাদেরকে আবার হচ্ছে আ এখানে আগ্রহী করে তুলতে পারবেন। সো আপনি একটা লিড জেনারেট করে নিয়ে তাদেরকে বিভিন্ন ক্যাম্পেইন আলাদা করে করতে পারবেন। সো অনেক সময় বিভিন্ন ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনে লিড জেনারেশন ক্যাম্পেইন করা হয়। অর্থাৎ ডিরেক্ট সেলস না হলেও এখান থেকে হচ্ছে বিভিন্নভাবে ফোন নাম্বার, ইমেইল নাম্বার, নাম, বিভিন্ন হচ্ছে ইনফরমেশন নিয়ে নেওয়াটাকে হচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেইন অনেক সময় বলা হয়। তো তাদেরকে যেন পরবর্তীতে কনভার্ট করার জন্য আলাদা করে কোনো ক্যাম্পেইন চালানো যায়। এছাড়াও ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ বলে একটা ব্যাপার আছে। ল্যান্ডিং পেজ বেসিক্যালি এরকম যে আপনি যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন, অ্যাড ক্যাম্পেইন, সেখানে ক্লিক করলে যে আপনি যে সিটিএটা দিয়েছেন যে সাইন আপ করুন, অথবা হচ্ছে ফ্রি বুকিং দিন, অথবা ট্রায়াল করুন, এই যে ওখান থেকে যে ক্লিক করার পর যেখানে আপনার ওয়েবসাইটে আসবে সেটাই বেসিক্যালি ল্যান্ডিং পেজ। অর্থাৎ বিভিন্ন ক্যাম্পেইনের জন্য বিভিন্ন ল্যান্ডিং পেজ থাকতে পারে। সো এখানে ল্যান্ডিং পেজ ব্যাপারটা এরকম যে যেখানে সে ল্যান্ড করবে আপনার ইউজার, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এরপর হল ট্রাফিক। এই ট্রাফিকটা কিন্তু ট্রাফিক জ্যাম না। এই ট্রাফিকটা বেসিক্যালি হচ্ছে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর আসছে, এটা বেসিক্যালি হচ্ছে ট্রাফিক। এটা বেসিক্যালি ওয়েবসাইট ট্রাফিক বলে। তো স্বাভাবিকভাবে বুঝছেন একটা ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক হবে সেটা তত বেশি হচ্ছে সাকসেসফুল একটা ওয়েবসাইট। এরপর হলো বাউন্স রেট। বাউন্স রেট ব্যাপারটা এরকম যে আপনার ওয়েবসাইটে যে আসলো, কথার কথা হচ্ছে ১০০ জন আসলো, তার মধ্যে ৫০ জন এরকম হলো তারা সেকেন্ড আর কোনো পেজে গেল না। তারা ল্যান্ডিং পেজে এসেই চলে গেল। সো আপনার বাউন্স রেটটা তখন হচ্ছে 50%। আর বাকি ৫০ জন তারা কি করলো? তারা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের অন্যান্য যে পেজ সেগুলো ঘেঁটে দেখলো। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন আপনার ওয়েবসাইটের বাউন্স রেট যত কম হবে, তাহলে বুঝতে পারবেন হচ্ছে আপনার ওয়েবসাইট তত বেশি অ্যাট্রাক্টিভ। একটা যদি আপনি হচ্ছে বাউন্স রেট যদি 20% হয়, তার মানে হচ্ছে ১০০ জন যে ল্যান্ডিং পেজ এসেছে, তার মধ্যে ৮০ জন কিন্তু আরও ফার্দার ইন্টারেস্টেড হয়ে অন্যান্য পেজ বা অন্যান্য অফার-টফারগুলোতে হচ্ছে বা অন্যান্য প্রোডাক্ট পেজগুলোতে হচ্ছে ঘোরাঘুরি করছে। সো আপনাকে একটা মার্কেটার হিসেবে চিন্তা করতে হবে যে আপনার বাউন্স রেট ওয়েবসাইটে যত কম হয়। ইউনিক ইউজার, এটার নাম শুনেই বুঝছেন।
আপনার এই যে 100 জন হচ্ছে আপনার এখানে ল্যান্ড করলো, তার মধ্যে ইউনিক ইউজার কতজন? অর্থাৎ 100 জন যে ল্যান্ড করলো, 100 জন ইউনিক নাও হতে পারে। অর্থাৎ আপনার এই যে যেখানে ক্লিক করে একজন মানুষ হয়তো 5 বার ঢুকতে পারে, আরেকজন মানুষ হয়তো 3 বার ঢুকলো, আরেকজন মানুষ হয়তো 2 বার ঢুকলো। সো তারা কিন্তু ইউনিক মানুষ না। তারা আলাদা, আলাদা যে ইউনিক মানুষ কতজন সেটা বেসিক্যালি একটা অ্যাড ক্যাম্পেইন মেজারমেন্টের একটা বেঞ্চমার্ক আরকি। সো এখানে যেমন হতে পারে যে হচ্ছে আপনার ইউনিক ইউজার যদি হচ্ছে 80% হয়, তার মানে হচ্ছে 80 জন লোক হচ্ছে আপনার নতুন, বাকিরা হচ্ছে মানে ডাবল আসলো বা ট্রিপল আসলো এরকম করে বুঝায়। সো ইউনিক ইউজার কতজন সেটাও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে একটা মেজারমেন্ট। এরপরে যে সেশন ডিউরেশন, এই যে যেটা বলছিলাম যে আপনার ওয়েবসাইটে এসে সে কতক্ষণ থাকলো সেটা বেসিক্যালি সেশন ডিউরেশন। তো নরমালি একটা ওয়েবসাইটের সেশন ডিউরেশন যত বেশি হবে 3 মিনিট, 4 মিনিট বা 5 মিনিট বা 7 মিনিট, অনেক সময় ফেসবুকের ক্ষেত্রে এটা 20-30 মিনিটও হতে পারে। সো সেশন ডিউরেশন হচ্ছে আপনার ওয়েবসাইটের শেষে কতক্ষণ কাটালো সেটা বেসিক্যালি সেশন ডিউরেশন। সো এখানে সেশন ডিউরেশনের সাথে আসলে বাউন্স রেটেরও আসলে সম্পর্ক থাকে। সো হচ্ছে আপনার বাউন্স রেট যত হচ্ছে কম হবে, আপনার স্বাভাবিকভাবে হচ্ছে সেশন ডিউরেশনটা বেশি হবে। ইউনিক ইউজার যেরকম বললাম যে ইউনিক কতজন মানুষ হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকলে, রিটার্নিং ইউজার হচ্ছে পরবর্তীতে, অর্থাৎ ধরেন একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে 1 মাস বা 7 দিনের মধ্যে কোনো ইউজারকে আবার আপনার ওয়েবসাইটে ফিরে আসলো কিনা সেটা বেসিক্যালি রিটার্নিং ইউজার রেট। সো এখানেও বুঝতে পারছেন যে রিটার্নিং ইউজার যত বেশি হবে আপনার ওয়েবসাইটটা তত বেশি অ্যাট্রাকটিভ বা আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা তত বেশি অ্যাট্রাকটিভ। সো হচ্ছে আপনি একটা প্রোডাক্টের সাপোজ একটা ই-কমার্স সাইটে, সাপোজ হচ্ছে দারাজে হচ্ছে কোনো একটা প্রোডাক্টের পেজে ঢুকলেন। 7 দিন পরে হচ্ছে আবার হয়তো অন্য কোনো একটা প্রোডাক্ট পেজে আসলেন, অথবা ওই প্রোডাক্ট পেজে আবার ফেরত আসলেন। অর্থাৎ রিটার্নিং ইউজার পার্সেন্টেজটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বেঞ্চমার্ক হিসেবে কাজ করে। সো স্বাভাবিকভাবে বুঝছেন রিটার্নিং ইউজার যত বেশি হবে একটা ওয়েবসাইট বা একটা প্রোডাক্ট বা ব্র্যান্ড তত বেশি হচ্ছে সাকসেসফুল। এরপর হলো চার্ন রেট। তো চার্ন রেট বেসিক্যালি হচ্ছে আপনার ওয়েবসাইটে কোনো একটা সার্ভিসে সে সাবস্ক্রাইব করার পরে কিছু সময় পর যদি সে আনসাবস্ক্রাইব করে ফেলে, সেটার রেটটা বেসিক্যালি চার্ন রেট। তো সাপোজ কথার কথা কেউ নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন করলো। প্রতি মাসে, মাসে তাকে টাকা দিতে হচ্ছে। কিন্তু পার্টিকুলার একটা স্পেসিফিক পিরিয়ড টাইমের পর সে আনসাবস্ক্রাইব করে দিল, সে আর নেটফ্লিক্স দেখবে না। সো এখানে তাহলে ব্যাপারটা কীরকম হবে যে আমি ধরে নিতে পারি হচ্ছে এরকম যদি একটা 3 মাসের একটা টাইম ফ্রেম বলি, তো এখানে চার্ন রেটটা কত আমাকে হিসাব করতে হয়। এখন নেটফ্লিক্স অথরিটি দেখলো এই পার্টিকুলারলি 3 মাস টাইমে তার চার্ন রেট হচ্ছে 20%, অর্থাৎ 100 জন যারা পুরনো সাবস্ক্রাইব ছিল তার মধ্যে 20 জন হচ্ছে আর নতুন করে 3 মাস যাওয়ার পর আর সাবস্ক্রিপশন করলো না। সো এটাই বেসিক্যালি হচ্ছে চার্ন রেট। এরপর আসি এলটিভি নিয়ে। এলটিভি বেসিক্যালি হচ্ছে লাইফ টাইম ভ্যালু। তো লাইফ টাইম ভ্যালুর ব্যাপারটা এরকম, একটা বিজনেস যতদিন বিজনেস অপারেশনে আছে সে একটা ইউজার থেকে মোট কত টাকার বিজনেস করবে সেটাই বেসিক্যালি লাইফ টাইম ভ্যালু। অর্থাৎ এখানে ব্যাপারটা এরকম যে কিছু, কিছু অবশ্য পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে এলটিভি বেশি হতে পারে, কম হতে পারে। একেকটা বিজনেসের নেচারের উপর ডিপেন্ড করে এলটিভিটা একেক রকম হয়। যেন আমি একটু আগে যে নেটফ্লিক্সের এক্সাম্পলটা দিলাম। সো নেটফ্লিক্স সাপোজ কথা হচ্ছে 20 বছর ধরে মার্কেটে আর থাকলো বা 20 বছর ধরে বিজনেস অপারেশন করলো। তারা অন এভারেজে একটা ইউজার থেকে, সাপোজ এই 20 বছরে অন এভারেজ একটা ইউজার থেকে হচ্ছে $1000 করে হচ্ছে ইনকাম করলো। সো তো তখন তাদের যে এখানে যে কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা সেটা হচ্ছে $1000। তো এভাবে হচ্ছে কিন্তু এটাও একটা ক্যাম্পেইন মেজারমেন্টের একটা জার্গন হিসেবে এটা ইউজ হয়। এছাড়া কোয়ালিটি র্যাঙ্কিংটা ইউজ হয় বেসিক্যালি সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে অথবা অ্যাড র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। এটা বেসিক্যালি একটা ইন্টারনাল কোনো একটা অ্যালগরিদম। এখানে বিশেষ করে আপনার টেক্সট, ভিজুয়াল, আপনার অ্যাডের ক্ল্যারিটি বা সব কিছুর উপর ডিপেন্ড করে একটা কোয়ালিটি র্যাঙ্কিং দেয়। তো কোয়ালিটি র্যাঙ্কিংটা যার যত বেশি হবে অ্যাডটা অটোমেটিক বিডিং প্রসেসে তত উপরে দেখাবে, অথবা সার্চ ইঞ্জিনে তত হচ্ছে উপরে আসবে। সো আমরা বেসিক্যালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এভাবে করে আমাদের পেজের বা আমাদের যে ওয়েবসাইটে সেগুলোর র্যাঙ্কিংটা আস্তে আস্তে বাড়াই। তো এই কোয়ালিটি র্যাঙ্কিংটা বাড়লে তখন হচ্ছে আপনার সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটের নাম বা আপনার প্রোডাক্টের নাম তত উপরে উঠবে, অথবা পার্টিকুলারলি কোনো একটা অ্যাড স্পটে আপনার অ্যাডের র্যাঙ্কিংটা হায়ার হওয়ার কারণে আপনার অ্যাডটা হচ্ছে শো করবে। এরপর হচ্ছে অ্যাড রিলেভেন্স। সো অ্যাড রিলেভেন্স এটা একটু নতুন টার্ম। এটাও বেসিক্যালি হচ্ছে আপনার অ্যাডটা এখানে বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে হচ্ছে কতটুকু রিলেভেন্ট, অর্থাৎ আপনার অ্যাডটা আপনার ইউজারদের কাছে কত বেশি পজিটিভ ভ্যালু দিচ্ছে। সো এখানে বেসিক্যালি পজিটিভ বা নেগেটিভ দুইটা ভ্যালুর উপর ডিপেন্ড করে এরকম একটা অ্যাড রিলেভেন্স বা অ্যাড রিলেভেন্সি একটা বলে, এবং কাছাকাছি এটার সাথে একটা রিলেভেন্স স্কোরও দেওয়া হয়। সো রিলেভেন্স স্কোর হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে। সো কোনো একটা রিলেভেন্স স্কোর যদি কারো 9 হয় বা 10 হয় তার মানে হচ্ছে ওই অ্যাডটার পারফরমেন্সটা ভালো। সো এটা গুগল বা ফেসবুকে এরকম অ্যাড রিলেভেন্স বা রিলেভেন্স স্কোর এগুলা অনেক সময় হাই কোয়ালিটি বা হচ্ছে মিডিয়াম এভাবে হচ্ছে এখানে স্কোরটা দেওয়া হয়, অথবা হচ্ছে 1 থেকে 10 এভাবে হচ্ছে স্কোরটা দেওয়া হয়।
তো রিলেভেন্স স্কোর বা যত ভালো হবে অথবা হাইয়ের দিকে হবে তত হচ্ছে আপনার অ্যাডটা বেটার পারফর্ম করেছে এটা আমরা বুঝতে পারি। সো এগুলাই বেসিক্যালি বিভিন্ন ক্যাম্পেইন মেজারমেন্ট জার্গন। সো এগুলা নিয়ে আপনারা আরও একটু যদি জানতে চান, আমি এখানে খুব সংক্ষেপে বলেছি। আপনারা আরও যদি জানতে চান এগুলো নিয়ে আপনারা একটু গুগল করলে বা বিভিন্ন আর্টিকেল পড়লে আরও ডিটেইলসে জানতে পারবেন। সো বেসিক্যালি ক্যাম্পেইন মেজারমেন্ট জার্গনগুলো যদি আপনার জানা থাকে, আপনি যেকোনো একটা অ্যাড ক্যাম্পেইন চালানোর সময় যে টার্মগুলো এগুলো বেটার বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী বেটার হচ্ছে অ্যাকশন নিতে পারবেন। সো আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু এখানে জার্গন নিয়ে শিখব।